আজকের এই বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামোনিয়া রেফ্রিজারেশন মানে IIAR স্ট্যান্ডার্ড 6-এর পঞ্চম অধ্যায় নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। এই অধ্যায়টা কিন্তু অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমকে ঠিকঠাকভাবে নিরাপদে চালানোর জন্য খুব জরুরি কয়েকটা বিষয়ের উপর জোর দেয়। যেমন ধরুন রক্ষণাবেক্ষণ, পরীক্ষা আর রেকর্ড রাখা। এই তিনটে জিনিস। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে IIAR স্ট্যান্ডার্ড 6 অধ্যায় 5-এর যে মূল ধারণাগুলো আছে আর যে নিয়মকানুনের কথা বলা হয়েছে সেগুলো একদম খুঁটিয়ে দেখা। আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে সঠিক রক্ষণাবেক্ষণ করা উচিত, কেন নিয়মিত পরীক্ষা করাটা এত দরকারি, আর কিভাবে কি রেকর্ড রাখতে হবে। সাথে পরিদর্শনের নিয়মকানুন আর এই কাজগুলো কতদিন পর পর করা উচিত সেটাও জানব। এই পুরো আলোচনাটাকে আপনারা একটা ট্রেনিং মডিউলের মতো ভাবতে পারেন, যেটা আপনাদের রেফ্রিজারেশন সিস্টেমকে নিরাপদে আর ভালোভাবে চালাতে সাহায্য করবে। দেখুন, এই স্ট্যান্ডার্ডটা শুধু কিছু নিয়মের তালিকা নয়, এটা মেনে চলাটা ভীষণ জরুরি। কেন জরুরি? প্রথমত, এটা আপনার সিস্টেমটাকে দীর্ঘদিন ধরে ভালোভাবে চলতে সাহায্য করে, মানে এর কার্যকারিতা বাড়ায়। আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে। বিভিন্ন সরকারি সংস্থা আছে, যেমন ধরুন ওশা বা ইপিএ, তাদের নিয়মকানুন মেনে চলতেও এটা সাহায্য করে। ঠিকমতো রক্ষণাবেক্ষণ আর পরীক্ষা করলে আমরা কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পারি, একটা নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে পারি। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা শুরু করছি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা দিয়ে। এটা স্ট্যান্ডার্ডের ধারা 5.6-এ বলা আছে। এর মূল কথাটা কি? প্রথম আর সবচেয়ে জরুরি নীতি হল, যে কোনো রক্ষণাবেক্ষণের কাজ করার আগে তার জন্য একটা লেখা পদ্ধতি থাকতে হবে, মানে একটা প্রসিডিওর। আর সেই প্রসিডিওরে সবচেয়ে বেশি জোর দিতে হবে কিসের উপর? নিরাপদ কাজের অভ্যাসের উপর, মানে সেফ ওয়ার্ক প্র্যাকটিস। প্রত্যেকটা ধাপ এমনভাবে প্ল্যান করতে হবে যাতে কোনো ঝুঁকি না থাকে। শুধু যে রোজকার কাজের জন্য পদ্ধতি থাকলেই হবে তা কিন্তু নয়। অনেক খাতে যা রোজ করা হয় না। ধরুন হঠাৎ কোনো কিছু সারানোর দরকার পড়ল, মানে নন রুটিন কাজ। সেগুলোর জন্য একটা নিরাপদ পদ্ধতি আগে থেকে ভেবে রাখতে হবে, তৈরি রাখতে হবে। কারণ অপ্রত্যাশিত পরিস্থিতিতে যদি তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তাহলে বিপদের ঝুঁকি বেড়ে যায়। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়াটা খুব দরকারি। আচ্ছা, এরপর আসি হট ওয়ার্কের কথায়। হট ওয়ার্ক মানে কি? মানে এমন কাজ যাতে আগুন, স্ফুলিঙ্গ বা খুব বেশি তাপ তৈরি হয়। যেমন ধরুন ওয়েল্ডিং, কাটিং বা গ্রাইন্ডিং। যেহেতু অ্যামোনিয়া একটা দাহ্য গ্যাস, তাই এই ধরনের কাজ করার সময় কিন্তু এক্সট্রা সাবধানতা নিতেই হবে। স্ট্যান্ডার্ড বলছে হট ওয়ার্ক করতে হলে একটা নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে, আর অবশ্যই একটা হট ওয়ার্ক পারমিট লাগবে, মানে লিখিত অনুমতি। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আগুন বা বিস্ফোরণের ঝুঁকিটাকে একদম কমিয়ে আনা। এই পারমিট সিস্টেমে কাজের আগে সেফটি সংক্রান্ত সব বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হয়। অনেক সময় সিস্টেমে কিছু লিকুইড অ্যামোনিয়া মানে তরল অ্যামোনিয়া থেকে যেতে পারে। এটাকে নিরাপদে বাষ্পীভূত করার জন্য বাইরে থেকে তাপ দেওয়ার দরকার হতে পারে। ধারা 5.6.31 বলছে এটা করা যেতে পারে, কিন্তু খুব সাবধানে। আগে নিশ্চিত করতে হবে যে কাজের জায়গাটা একদম পরিষ্কার, কোনো দাহ্য জিনিসপত্র নেই, আর ভেন্টিলেশন ঠিকঠাক আছে। আবার ধরুন কখনো কখনো তরল রেফ্রিজারেন্ট ট্রান্সফার করতে বা কোথাও বরফ জমে গেলে সেটা গলাতে খোলা শিখার পোর্টেবল হিটার ব্যবহার করার দরকার হতে পারে। স্ট্যান্ডার্ড এটাও অ্যালাউ করে, ধারা 5.6.32। তবে একটা বড় শর্ত আছে। শর্তটা হলো এই তাপ প্রয়োগের ফলে যেন সিস্টেমের কোনো অংশ, যেমন পাইপ বা ভেসেল, তার কাঠামোগত ক্ষতি না হয়, মানে স্ট্রাকচারাল ড্যামেজ। অতিরিক্ত তাপে পাইপ বা সরঞ্জাম কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি ভালভ রক্ষণাবেক্ষণের কথায়। ভালভগুলো কি করে? সিস্টেমটাকে কন্ট্রোল করে, তাই এদের ঠিকঠাক রাখাটা খুব দরকারি। স্ট্যান্ডার্ড ধারা 5.6.5 বলছে ভালভ যখন পরীক্ষা করা হবে বা চালানো হবে, তখন এর যে খোলা স্টেম থাকে আর সিলিং অংশ থাকে, সেখানে অবশ্যই অ্যামোনিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ লুব্রিকেন্ট বা গ্রিজ লাগাতে হবে। এটা শুধু ভালভকে স্মুথলি অপারেট করতে সাহায্য করে, তাই না? এটা ক্ষয়রোধ করে, আবার লিক হওয়া থেকেও বাঁচায়। বিশেষ করে আইসোলেশন ভ্যালভগুলো, যেগুলো সিস্টেমের কোনো অংশকে সারানোর জন্য আলাদা করতে কাজে লাগে।
সেগুলোকে অবশ্যই ম্যানুফ্যাকচারার যেভাবে বলেছে সেই নির্দেশ মেনেই অপারেট করতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভালভগুলো কিন্তু শুধু ট্রেন্ড আর অথরাইজড লোকরাই চালাবেন। কেন? কারণ ভুলভাবে চালালে হঠাৎ করে তরল প্রবাহ বন্ধ বা চালু হয়ে যেতে পারে, অথবা ভালভের ভেতরে তরল আটকে গিয়ে চাপ তৈরি হতে পারে, বা ধরুন হাই প্রেশারে বাষ্প মেশানো তরল ছিটকে আসতে পারে। এগুলো খুব মারাত্মক ঝুঁকি। অনভিজ্ঞ হাতে এটা খুবই বিপজ্জনক হতে পারে, তাই সাবধান। আচ্ছা, সিস্টেম অ্যালার্ম আর কন্ট্রোলের ব্যাপারে স্ট্যান্ডার্ড কি বলছে? যখন কোনো প্ল্যান্ড রক্ষণাবেক্ষণ বা ইন্সপেকশন চলে, তখন কিছু সিস্টেম অ্যালার্ম টেম্পোরারিলি বন্ধ করার দরকার হতে পারে। এটা স্বাভাবিক। স্ট্যান্ডার্ড ধারা ৫.৬৬ ইঞ্জিনিয়ারিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে এটা করার পারমিশন দেয়। যেমন ধরুন, একটা সেন্সর হয়তো পরিষ্কার করা হচ্ছে, তখন তার অ্যালার্মটা বন্ধ রাখা যেতে পারে। তবে কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যে অ্যালার্মগুলো বন্ধ করা হয়েছিল সেগুলোর কার্যকারিতা আবার টেস্ট করে দেখে নিতে হবে। নিশ্চিত করতে হবে যে ওগুলো আবার ঠিকঠাক কাজ করছে। কাঠামোগত অখণ্ডতা মানে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি রক্ষার জন্য একটা জরুরি নির্দেশ আছে। পরিদর্শনের সময় মেকানিক্যালি এক্সপ্যান্ডেড কংক্রিট অ্যাঙ্কার বোল্ট, যেগুলো হয়তো কোনো ভারী মেশিন বা পাইপের সাপোর্ট ধরে রেখেছে, সেগুলোকে কোনোভাবেই নাড়াচাড়া করা বা ঘোরানো যাবে না, ধারা ৫০৬-৭ অনুযায়ী। কারণ কি? কারণ এই অ্যাঙ্কারগুলো একটা নির্দিষ্ট টর্কে সেট করা থাকে। নাড়াচাড়া করলে এর ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে, আর এর ফলে কিন্তু বড়সড় স্ট্রাকচারাল ফেলিওরে হতে পারে। অ্যামোনিয়া সিস্টেমে বরফ জমাটা একটা কমন সমস্যা, কিন্তু এটাকে কন্ট্রোলে রাখতে হবে। ধারা ৫০৬-৮ অনুযায়ী ইকুইপমেন্ট আর পাইপিংয়ের ওপর বেশি বরফ জমতে দেওয়া একদমই উচিত নয়। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, বরফ জমে গেলে ইমার্জেন্সি শাট অফ ভালভের হ্যান্ডেল বা অ্যাকচুয়েটর জ্যাম হয়ে যেতে পারে। তখন দরকারের সময় ওটা কাজই করবে না। দ্বিতীয়ত, বরফের ওজন কিন্তু বেশ অনেকটাই হতে পারে। সেই চাপে পাইপ বেঁকে যেতে পারে, সাপোর্ট নড়ে যেতে পারে, বা এমনকি পুরো স্ট্রাকচারের ওপর একটা আনএক্সপেক্টেড লোড পড়তে পারে, যেটা খুবই বিপজ্জনক। তাই নিয়মিত বরফ পরিষ্কার করাটা রক্ষণাবেক্ষণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি রক্ষণাবেক্ষণের সময় দেখা যায় কোনো সরঞ্জাম বা পার্টস খারাপ হয়ে গেছে আর সেটা বদলানোর দরকার, তবে সেই রিপ্লেসমেন্টটা অবশ্যই ANSIR স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। এই স্ট্যান্ডার্ডটা অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেম নিরাপদে বসানোর জন্য ডিটেলড গাইডলাইন দেয়। মানে নতুন যে পার্টসটা লাগানো হচ্ছে সেটা যেন সিস্টেমের ডিজাইন আর সেফটি স্ট্যান্ডার্ডের সাথে মেলে। রক্ষণাবেক্ষণের মধ্যে একটা ডেইলি টাস্ক বা রোজকার কাজ হলো রেফ্রিজারেন্ট পাম্প ইন্সপেকশন। স্ট্যান্ডার্ডের টেবিল 7.1 অনুযায়ী প্রতিদিন অন্তত একবার পাম্প অ্যাসেম্বলিতে দেখতে হবে তেল লিক করছে কিনা। আর এর সাথে যে টিউবিংগুলো লাগানো আছে সেগুলোর অবস্থাও ঠিক আছে কিনা চোখে দেখে পরীক্ষা করতে হবে। এটা খুব সহজ, কিন্তু খুব এফেক্টিভ একটা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স। রক্ষণাবেক্ষণের পর এবার আসি পরীক্ষার প্রয়োজনীয়তার কথায়। এটা নিয়ে ধারা ৫.৫-এ বলা হয়েছে, মালিক বা যারা সিস্টেমটা চালায় তাদের দায়িত্ব হলো একটা নিয়মিত পরীক্ষার প্রোগ্রাম তৈরি করা এবং সেটা চালিয়ে যাওয়া। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সিস্টেমের সেফটি সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে। পরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি, ডিভাইস বা গেজ ব্যবহার করা হয় সেগুলোর অ্যাকুরেসি বা নির্ভুলতা কিন্তু খুব জরুরি। স্ট্যান্ডার্ড ধারা ৫.৫.১ বলছে এই যন্ত্রপাতিগুলোকে ম্যানুফ্যাকচারার যেভাবে বলেছে সে অনুযায়ী রেগুলারলি ক্যালিব্রেট করতে হবে। বিশেষ করে প্রেশার মাপার যন্ত্র যেমন প্রেশার গেজ, এগুলোর অ্যাকুরেসি একটা ট্রেসেবল মাস্টার গেজ বা ডেড ওয়েট টেস্টার দিয়ে ভেরিফাই করতে হবে, ক্যালিব্রেট করতে হবে। আর এই ক্যালিব্রেশনের রেকর্ড অবশ্যই রাখতে হবে, কারণ ভুল রিডিং কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সিস্টেমের যেসব সেফটি ডিভাইসগুলো আছে, যেমন ধরুন প্রেশার সুইচ, লেভেল সুইচ, যেগুলো অটোম্যাটিক্যালি ইকুইপমেন্ট বন্ধ করে দেয় বা অ্যালার্ম বাজায়, সেইগুলোর পরীক্ষা আর ক্যালিব্রেশন কতদিন পরপর করতে হবে, মানে ফ্রিকোয়েন্সিটা, সেটা সাধারণত ম্যানুফ্যাকচারারের গাইডলাইন অনুযায়ী হওয়া উচিত। তবে যদি কোনো বিশেষ কারণে, যেমন ধরুন আগের ডেটা বা রিস্ক অ্যাসেসমেন্টের ভিত্তিতে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে পরীক্ষা করার যুক্তি থাকে, তাহলে সেটা অবশ্যই লিখে রাখতে হবে, মানে ডকুমেন্ট করতে হবে। ধারা ৫.৫২। একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ধাপ হল মেইনটেনেন্সের পরে লিক টেস্ট করা। যখনই মেইনটেনেন্স ইন্সপেকশন বা পরীক্ষার জন্য সিস্টেমের কোনো অংশ খোলা হয়, যেমন ধরুন গ্যাসকেট বদলানো হলো বা ভালভ সারানো হলো, তখন কাজ শেষ করার পর এবং সিস্টেম আবার নর্মাল অপারেশনে চালু করার আগে অবশ্যই সেই জায়গাটাতে লিক টেস্ট করতে হবে।
ধারা 5.53। এটা কনফার্ম করে যে কাজ করার সময় নতুন কোনো লিক তৈরি হয়নি। অনেক সিস্টেমে ইমার্জেন্সি পরিস্থিতির জন্য স্ট্যান্ড বাই পাওয়ার সোর্স থাকে, যেমন ব্যাটারি বা ব্যাকআপ জেনারেটর। এগুলো পাওয়ার চলে গেলে ভেন্টিলেশন বা অ্যালার্ম সিস্টেম চালু রাখে। এই স্ট্যান্ড বাই পাওয়ার সোর্সগুলো বছরে অন্তত একবার ম্যানুফ্যাকচারারের নির্দেশ মতো পরীক্ষা করে দেখতে হবে যে ওগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। ধারা 5.5.4। আচ্ছা, মোটের উপর এই পরীক্ষার ফ্রিকোয়েন্সিটা কিসের ভিত্তিতে ঠিক করা হবে? স্ট্যান্ডার্ড ধারা 5.5.5 কয়েকটা জিনিসের উপর জোর দিয়েছে, যেমন ম্যানুফ্যাকচারার কি রেকমেন্ড করছে, আগের পরীক্ষা আর রক্ষণাবেক্ষণের হিস্টোরিক্যাল ডেটা কি বলছে, প্রেডিক্টিভ মেইনটেন্যান্স বা পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে, আর অবশ্যই RAGGAP মানে রেকগনাইজড অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস, বা সহজ কথায় স্বীকৃত ভালো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস কি বলে। এই সব কিছু বিবেচনা করে একটা যুক্তিযুক্ত পরীক্ষার শিডিউল বানাতে হবে। এবার আমরা কথা বলবো রেকর্ড রাখার প্রয়োজনীয়তা নিয়ে। এটা আছে ধারা 5.3-এ। একটা ভালো রেকর্ড কিপিং সিস্টেম তৈরি করা আর সেটা মেনটেন করা মালিক বা পরিচালনাকারী সংস্থার দায়িত্ব। এর প্রধান উদ্দেশ্য দুটো। প্রথমত, প্রমাণ করা যে স্ট্যান্ডার্ডের সব নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে। আর দ্বিতীয়ত, সিস্টেমে যদি কোনো গণ্ডগোল দেখা দেয় তাহলে সেটা খুঁজে বের করতে আর সমাধান করতে যে তথ্যের দরকার সেটা যেন পাওয়া যায়। এই রেকর্ডগুলো মালিক বা তার কোনো মনোনীত প্রতিনিধি তৈরি করবেন এবং দেখাশোনা করবেন। অটোমেটেড বা কম্পিউটারাইজড রেকর্ড কিপিং সিস্টেমও ব্যবহার করা যেতে পারে। আর সত্যি বলতে কি, অনেক ক্ষেত্রে ওগুলো বেশি এফেক্টিভও হয়। যদি অটোমেটেড সিস্টেম ব্যবহার করে ডেটা রেকর্ড করা হয়, যেমন ধরুন অপারেটিং প্রেশার, টেম্পারেচার, অ্যালার্ম অ্যাক্টিভেশন ইত্যাদি, তাহলে শুধু রেকর্ড করলেই হবে না। সেই রেকর্ড করা ডেটা সপ্তাহে অন্তত একবার রিভিউ করতে হবে। দেখতে হবে কোনো সেফটি অ্যালার্ম বেজেছিল কিনা, সিস্টেম কোনো শাটডাউনের মধ্যে পড়েছিল কিনা, বা অপারেটিং প্যারামিটারগুলো নর্মাল লিমিটের বাইরে চলে গিয়েছিল কিনা। যদি এরকম কিছু ধরা পড়ে তাহলে তার কারণ খুঁজে বের করতে হবে আর দরকারি ব্যবস্থা নিতে হবে, সেটাও আবার লিখে রাখতে হবে। সমস্ত ইন্সপেকশন, টেস্টিং আর মেইনটেন্যান্সের রেকর্ড এমনভাবে রাখতে হবে যাতে দরকার পড়লেই সহজে খুঁজে পাওয়া যায়। ধারা 5.3.2। এটা যেমন অডিট বা ইনভেস্টিগেশনের সময় দরকার হয়, তেমনি রোজকার মেইনটেন্যান্স বা ট্রাবল শুটিংয়ের জন্য এটা অপরিহার্য। রেকর্ড রাখার পদ্ধতি অনেক রকম হতে পারে। যেমন পুরনো দিনের মতো কাগজের ফাইলে ম্যানুয়ালি রাখা যেতে পারে, আবার আধুনিক পদ্ধতিতে কম্পিউটারাইজড মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা CMMS সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এই সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি কাজের শিডিউল বানাতে পারে, রেকর্ড রাখতে পারে, রিপোর্ট তৈরি করতে পারে। এছাড়া সাধারণ স্প্রেডশিট বা ইলেকট্রনিক ডেটাবেসেও রেকর্ড রাখা সম্ভব। অনেক সংস্থা আবার এই বিভিন্ন পদ্ধতির একটা কম্বিনেশনও ব্যবহার করে। কিছু ডকুমেন্টেশন আছে যা সবসময় আপ টু ডেট রাখতে হবে আর হাতের কাছে রাখতে হবে। ধারা 5.3.3। এর মধ্যে প্রধান হল PNID বা রেফ্রিজারেশন ফ্লো ডায়াগ্রাম, সিস্টেমের নর্মাল অপারেটিং লিমিট, প্রেশার, টেম্পারেচার ইত্যাদি, সেফটি সিস্টেমগুলো কিভাবে কাজ করে তার ডিটেইল ডিসক্রিপশন, সমস্ত প্রেশার রিলিফ ভ্যালভের একটা লিস্ট। এই লিস্টে ভ্যালভের ম্যানুফ্যাকচারার, মডেল নম্বর, সেট প্রেশার আর যদি 3-ওয়ে ভ্যালভ হয় তার পজিশন উল্লেখ থাকতে হবে। ভেন্টিলেশন সিস্টেম কিভাবে কাজ করে তার বিবরণ, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারদের দেওয়া ইনস্টলেশন, অপারেশন আর মেইনটেন্যান্স ম্যানুয়াল, সমস্ত প্রেশার ভেসেলের U1 বা তার সমতুল্য ডেটা রিপোর্ট, আর একটা কমপ্লিট ইকুইপমেন্ট লিস্ট। এছাড়াও প্লান্টে যত রকম কেমিক্যাল ব্যবহার হয় সেগুলোর সেফটি ডেটা শিট বা SDS অবশ্যই থাকতে হবে। এতে কেমিক্যালের ঝুঁকি আর নিরাপদ ব্যবহার নিয়ে তথ্য থাকে। প্লান্টে অ্যামোনিয়ার পরিমাণের উপর নির্ভর করে ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তায় কিছু ফারাক দেখা যায়। যদি কোনো প্লান্টে 10,000 পাউন্ডের কম অ্যামোনিয়া থাকে তাহলে তাদের মূলত EPA আর OSHAর জেনারেল ডিউটি ক্লজ অনুযায়ী ডকুমেন্টেশন আর অন্যান্য দরকারি তথ্য রাখতে হয়। কিন্তু যদি অ্যামোনিয়ার পরিমাণ 10,000 পাউন্ড বা তার বেশি হয় তখন সেই প্লান্ট OSHAর প্রসেস সেফটি ম্যানেজমেন্ট বা PSM আর EPAর রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা RMP রেগুলেশনের আওতায় চলে আসে। সেক্ষেত্রে তাদের আরও অনেক বেশি বিস্তারিত ডকুমেন্টেশন রাখতে হয়, যেটাকে বলে প্রসেস সেফটি ইনফরমেশন। এর মধ্যে থাকে কেমিক্যালের বিপদ সংক্রান্ত তথ্য, প্রসেস টেকনোলজি নিয়ে বিস্তারিত তথ্য আর ইকুইপমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য। যেখানে অটোমেটিক মনিটরিং সিস্টেম ব্যবহার করে অপারেটিং প্যারামিটার, যেমন ধরুন চাপ, তাপমাত্রা, এগুলো রেকর্ড করা হয়। সেখানে শুধু রেকর্ড করে রাখলেই চলবে না,
নিয়মিত সেই প্যারামিটারগুলো ভেরিফাই করতে হবে। দেখতে হবে কোনো অ্যালার্ম মেসেজ তৈরি হয়েছে কিনা। ধারা 5.3.4। আর যদি কোনো যন্ত্র কাজ না করে, তার মানে কিন্তু এই নয় যে রেকর্ড রাখার দরকার নেই। সেক্ষেত্রে ম্যানুয়ালি ডেটা কালেক্ট করতে হবে আর রেকর্ড করতে হবে। ধারা 5.3.5। কিছু নির্দিষ্ট রেকর্ড আছে যা রেফ্রিজারেশন সিস্টেমের জন্য বিশেষভাবে দরকার। ধারা 5.3.6। যেমন একটা অপারেশনাল লগবুক রাখতে হবে, যেখানে প্রতিদিনের অপারেশন, মেনটেন্যান্সের কাজ, কোনো সমস্যা হলে তার বিবরণ, কোনো ইনসিডেন্ট ঘটলে তার রিপোর্ট, আর শিফট চেঞ্জের সময় জরুরি তথ্য আদান-প্রদান, এগুলো সব লেখা থাকতে হবে। এতে থাকবে কুল্যান্টটা কী ধরনের, কোন মেশিনে ব্যবহার হচ্ছে, তার লোকেশন, কতটা যোগ করা হলো বা সরানো হলো, তারিখ, আর অন্যান্য দরকারি তথ্য যেমন পিএইচ বা কনসেন্ট্রেশন। বিশেষ করে যদি কুল্যান্টের ফ্রিজিং পয়েন্ট সিস্টেমের অপারেটিং স্যাচুরেশন টেম্পারেচারের কাছাকাছি বা তার চেয়ে বেশি হয়, তাহলে চার্জ করার আগে ও পরে এর কনসেন্ট্রেশন বা স্পেসিফিক গ্র্যাভিটি মেপে রেকর্ড করতে হবে, যাতে কুল্যান্ট জমে গিয়ে সিস্টেমের ক্ষতি না করে। অ্যামোনিয়া রেফ্রিজারেন্টের পিউরিটি বা বিশুদ্ধতা বজায় রাখাটাও জরুরি। তাই নিয়মিত অ্যামোনিয়ার স্যাম্পল টেস্ট করে দেখতে হবে তাতে কোনো কন্ট্যামিনেশন মানে দূষণ, যেমন জল বা তেল আছে কিনা, আর তার রেকর্ড রাখতে হবে। এই রেকর্ডে স্যাম্পল কোথার থেকে নেওয়া হলো, কতটা নেওয়া হলো, কী ধরনের দূষণ, তার মাত্রা কত, আর কবে পরীক্ষা করা হলো, সব লেখা থাকবে। লুব্রিকেশন বা তেল দেওয়ার রেকর্ডও রাখতে হবে। কোন মেশিনে কোন টাইপের লুব্রিকেন্ট কতটা পরিমাণে দরকার আর কতটা দেওয়া হলো তার হিসাব রাখতে হবে। প্রেশার রিলিফ ভ্যালভ বা পিআরভি হলো সিস্টেমের অন্যতম প্রধান সেফটি ডিভাইস। হ্যাঁ, এদের রেকর্ড খুব যত্ন করে রাখতে হবে। প্রত্যেকটা পিআরভির একটা আইডেন্টিফিকেশন নম্বর থাকবে। এটা কোন ইকুইপমেন্টের উপর লাগানো আছে, এ ডিটেলড স্পেসিফিকেশন, ম্যানুফ্যাকচারার, মডেল, সেট প্রেশার, আর কবে এটা ইনস্টল করা হয়েছে তার রেকর্ড রাখতে হবে। এখন একটা বড় প্রশ্ন হলো, এই সব রেকর্ড কতদিন ধরে রাখতে হবে, মানে রেকর্ড রিটেনশন। ধারা 5.3.7 আর তার সাথে যে টেবিল 5.3.7 আছে, সেখানে এই ব্যাপারে ডিটেল গাইডলাইন দেওয়া আছে। সাধারণভাবে রেকর্ড কতদিন রাখতে হবে সেটা নির্ভর করে রেকর্ডের ধরনের ওপর। কিছু রেকর্ড কম সময়ের জন্য রাখতে হয়, যেমন ডেইলি লগ বা রুটিন টেস্ট ইন্সপেকশনের রেকর্ড। এগুলো সাধারণত 12 মাস থেকে 5 বছর পর্যন্ত রাখা হয়। আবার কিছু রেকর্ড আছে যা অনেক লম্বা সময় ধরে রাখতে হয়, এমনকি সিস্টেম বা ইকুইপমেন্টের পুরো জীবনকাল পর্যন্ত। যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ডকুমেন্টেশন, প্রেশার ভেসেলের ডেটা রিপোর্ট বা প্রেশার রিলিফ ভ্যালভের রেকর্ড। এগুলো যতদিন জিনিসটা ব্যবহার হবে ততদিন রাখতে হবে। কোনো ক্ষেত্রে আবার লোকাল রেগুলেটরি বডি বা ফুড সেফটির জন্য আরও বেশি সময় ধরে রেকর্ড রাখার নিয়ম থাকতে পারে। সেক্ষেত্রে যেটা দীর্ঘতম সময়সীমা সেটাই মানতে হবে। এই টেবিলটা স্ট্যান্ডার্ড থেকে একবার ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি। এরপর আমরা আলোচনা করব ইন্সপেকশন বা পরিদর্শনের প্রয়োজনীয়তা নিয়ে। এটা ধারা 5.4 বলা আছে। পরিদর্শনের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল সিস্টেমের কন্ডিশনটা বোঝা আর কোনো সম্ভাব্য প্রবলেম বা ডিফেক্ট আগে থেকেই খুঁজে বের করা। যখন পরিদর্শনে কোনো ত্রুটি ধরা পড়ে, তখন মালিক বা তার প্রতিনিধিকে সঙ্গে সঙ্গে সেটার মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে ঠিক করতে হবে যে ত্রুটিটা কতটা সিরিয়াস, এটা সারানোর জন্য কি করা দরকার আর কতদিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। এই মূল্যায়নের কাজে অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য ব্যক্তিদের যুক্ত করা যেতে পারে। সরঞ্জাম পরিদর্শন অবশ্যই কোয়ালিফাইড ইন্সপেক্টর বা যোগ্য পরিদর্শক দিয়ে করাতে হবে। স্ট্যান্ডার্ড ধারা 5.42 বলছে প্রতি বছর এবং প্রতি 5 বছর অন্তর অন্তত একবার এমন একজন যোগ্য পরিদর্শক দিয়ে ইন্সপেকশন করাতে হবে, যার সাথে ওই ফ্যাসিলিটির রেকর্ড কিপিং, অপারেশন, মেইনটেনেন্স বা ম্যানেজমেন্টের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত নেই। মানে তিনি নিরপেক্ষভাবে পরিদর্শন করে যা দেখবেন সেটাই রিপোর্ট করবেন। এতে পরিদর্শনটা অবজেক্টিভ হয়। আচ্ছা, পরিদর্শকের যোগ্যতা কেমন হতে হবে? অবশ্যই তাকে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ হতে হবে। মালিক বা তার প্রতিনিধি পরিদর্শকের যোগ্যতা যাচাই করবেন। একটা কথা মনে রাখতে হবে, অটোমেটেড মনিটরিং সিস্টেম অনেক ডেটা দিতে পারে ঠিকই, কিন্তু একজন অভিজ্ঞ পরিদর্শক তার নিজের ইন্দ্রিয় ব্যবহার করে, যেমন ধরুন অস্বাভাবিক শব্দ শুনে, গন্ধ শুঁকে, ভাইব্রেশন ফিল করে বা চোখে দেখে এমন অনেক সমস্যা ধরতে পারেন যা হয়তো কোনো সেন্সরে ধরা পড়বে না।
বার্ষিক পরিদর্শনের জন্য ফ্যাসিলিটির নিজস্ব ট্রেন্ড অপারেটর বা টেকনিশিয়ান যোগ্য হতে পারেন যদি তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। তবে 5 বছর পর যে ইন্সপেকশনটা হয় সেটার জন্য এমন কাউকে বাছা উচিত যার স্বার্থের সংঘাত থাকার সম্ভাবনা কম। এর মানে কিন্তু এই নয় যে সবসময় বাইরে থার্ড পার্টিকেই ডাকতে হবে, কিন্তু নিরপেক্ষতাটা নিশ্চিত করতে হবে। আসবে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করা মালিকের দায়িত্ব। সবশেষে আমরা আলোচনা করব ইন্সপেকশন, টেস্টিং আর মেইনটেনেন্স কাজগুলোর ফ্রিকোয়েন্সি বা কতদিন পরপর করতে হবে সেটা নিয়ে। এটা ধারা 5.2-এ বলা আছে। স্ট্যান্ডার্ড একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি বলে দেয়, কিন্তু বাস্তবে এই ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার দরকার হতে পারে। যদি দেখা যায় কোনো নির্দিষ্ট ইকুইপমেন্ট বা পার্টসে বারবার সমস্যা হচ্ছে, তাহলে তার আইটিএম কাজের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, যাতে সমস্যাটা বড় হওয়ার আগেই ধরা পড়ে। আবার উল্টো দিকে, যদি কোনো ইকুইপমেন্ট অনেক দিন ধরে কোনো সমস্যা ছাড়াই খুব ভালোভাবে চলে, তাহলে তার আইটিএম ফ্রিকোয়েন্সি কমানোর কথা ভাবা যেতে পারে। তবে ফ্রিকোয়েন্সি কমানো হোক বা বাড়ানো হোক, যাই করা হোক না কেন, এর পেছনে একটা পরিষ্কার টেকনিক্যাল কারণ বা যুক্তি থাকতে হবে। আর সেটা অবশ্যই লিখে ডকুমেন্ট করতে হবে। মানে নিজের ইচ্ছে মতো ফ্রিকোয়েন্সি বদলানো যাবে না। একটা ভালো প্র্যাকটিস হলো যে পার্টসগুলো রিপ্লেস করা হচ্ছে আর কতদিন পরপর করা হচ্ছে তার একটা রেকর্ড রাখা। এতে পার্টসগুলোর লাইফ সাইকেল সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। যেসব পার্টস সহজে পাওয়া যায় না বা পেতে অনেক সময় লাগে, মানে লং লিড টাইম পার্টস, সেগুলোর কিছু এক্সট্রা স্টক রাখাও কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ। যদি পরপর কয়েকটা আইটিএম সাইকেলে একই ধরনের সমস্যা বা ত্রুটি বারবার দেখা যায়, তাহলে বুঝতে হবে শুধু সারিয়ে দিলেই হবে না, সমস্যার আসল কারণটা খুঁজে বের করে সেটাকে প্রিভেন্ট করার দিকে নজর দিতে হবে। এখানেই আসে প্রেডিক্টিভ মেইনটেনেন্স বা পিডিএম টেকনোলজির গুরুত্ব। যেমন ধরুন, তেল অ্যানালিসিস, ভাইব্রেশন অ্যানালিসিস, থার্মোগ্রাফি বা শ্যাফট অ্যালাইনমেন্ট টেস্ট। এই পিডিএম টেকনিকগুলো ব্যবহার করে যন্ত্রপাতির সম্ভাব্য সমস্যা অনেক আগে থেকেই আঁচ করা যায়। এই তথ্য ব্যবহার করে মেইনটেনেন্স শিডিউলকে অপটিমাইজ করা যেতে পারে। হয়তো দুটো বড় মেইনটেনেন্সের মধ্যে সময় বাড়ানো বা কমানো যেতে পারে, আর এর সপক্ষে ডেটা বেসড এভিডেন্সও থাকে। কিছু ক্ষেত্রে, বিশেষ করে বড় প্ল্যান্টে, টার্ন অ্যারাউন্ড বা শাটডাউনের দরকার হয়। এটা হলো একটা প্ল্যান্ট পিরিয়ড, যখন পুরো প্ল্যান্ট বা তার একটা বড় অংশ লম্বা সময়ের জন্য বন্ধ রেখে বড় ধরনের মেইনটেনেন্স, রিপেয়ার বা মডিফিকেশনসের কাজ করা হয়। যেমন সিজনাল ফসলের ওপর নির্ভরশীল প্ল্যান্টে অফ সিজনে টার্নঅ্যারাউন্ড করা হয়। যদি এই ধরনের বড় কাজের শিডিউল বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়, তাহলে সেটা অবশ্যই রেগুলেটরি রিকোয়ারমেন্ট, যেমন ওশা পিএসএম এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট অফ চেঞ্জ MOC প্রসিডিওর মেনে করতে হবে। স্ট্যান্ডার্ডে বিভিন্ন টাইম পিরিয়ডের সংজ্ঞা দেওয়া আছে, যেমন দৈনিক, প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক বছরে 4 বার, ষান্মাসিক বছরে 2 বার, বার্ষিক, দ্বিবার্ষিক 2 বছরে 1 বার, 3 বছর, 5 বছর এবং 10 বছর অন্তর। প্রত্যেকটা পিরিয়ডের জন্য একটা মিনিমাম আর ম্যাক্সিমাম ইন্টারভ্যালও বলা থাকে, যেমন বার্ষিক মানে 9 থেকে 15 মাসের মধ্যে। এছাড়াও কিছু টাস্কের ফ্রিকোয়েন্সি, যেখানে প্রযোজ্য WA, প্রযোজ্য নয় NA, প্রয়োজন নেই NR, পরিদর্শন নির্ভর আদার্স অ্যাজ নোটেড বা প্রয়োজন অনুযায়ী অ্যাজ নিডেড হিসেবে লেখা থাকতে পারে। এগুলো নির্দিষ্ট ইকুইপমেন্ট বা পরিস্থিতির ওপর নির্ভর করে। তাহলে আমরা IAR স্ট্যান্ডার্ড 6 অধ্যায় 5-এর মূল বিষয়গুলো নিয়ে, মানে রক্ষণাবেক্ষণ, পরীক্ষা, রেকর্ড রাখা, পরিদর্শন এবং কাজের ফ্রিকোয়েন্সি ঠিক করা, একটা বিস্তারিত আলোচনা করলাম। আমরা দেখলাম কিভাবে নিরাপদ কাজের অভ্যাস, ঠিকঠাক ডকুমেন্টেশন, সময়মতো পরীক্ষা করা আর ফলপ্রসূভাবে ত্রুটি সারানো, এগুলো একটা নির্ভরযোগ্য আর নিরাপদ রেফ্রিজারেশন সিস্টেম চালানোর জন্য কতটা অপরিহার্য। আজকের আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? সেটা হলো, এই স্ট্যান্ডার্ড শুধু কিছু নিয়ম মেনে চলার ব্যাপার নয়। এটা সরাসরি কর্মীদের নিরাপত্তা, পরিবেশের সুরক্ষা আর প্ল্যান্টটা যাতে ঠিকঠাক চলে সেটার সাথে জড়িত। প্রত্যেকটা নিয়ম, বিশেষ করে রেকর্ড রাখা আর সেগুলো ঠিকমতো নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচিয়ে রাখা, এটা শুধু কমপ্লায়েন্সের জন্য জরুরি নয়, ভবিষ্যতের নিরাপত্তা আর উন্নতির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের আলোচনা শেষ করি। এই স্ট্যান্ডার্ডের যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো আছে, সেগুলো তো আমরা জানলাম, কিন্তু এর বাইরে গিয়ে কোনো একটা নির্দিষ্ট ফ্যাসিলিটির কনটেক্সটে এই স্ট্যান্ডার্ডের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আরও উন্নত করা যায়,
বিশেষ করে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স টেকনোলজিগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করে কিভাবে মেইনটেন্যান্স শিডিউলকে এমনভাবে অপটিমাইজ করা যেতে পারে যাতে সিস্টেমের রিলায়েবিলিটি বাড়ে, আনএক্সপেক্টেড ডাউনটাইম কমে আর সেফটি আরও জোরদার হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও গভীর ভাবনা চিন্তা আর প্রয়োগের চেষ্টা করা যেতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই বিস্তারিত ট্রেনিং মডিউলটা অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলের জন্য সহায়ক হবে।